স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম টপিক হতে চলেছে। টপিকটা হচ্ছে, আজকের ভিডিওতে আমি একটা সংখ্যা নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা সেই সংখ্যাটাকে বলতে পারো যে এই সংখ্যাটা হচ্ছে একটা ম্যাজিক্যাল নাম্বার। ঠিক আছে? ম্যাজিক্যাল নাম্বারও বলা যায়, এটা বলতে পারো তোমরা ম্যাজিক্যাল নাম্বার। আর বলতে পারো যে এটা ম্যাজিক্যাল নাম্বার বলতে পারো, আবার বলতে পারো যে এটা খুব মিস্টিরিয়াস নাম্বার, বলা যায় এটা মিস্টিরিয়াস নাম্বার। তো অনেক রকম বলা যায়। ঠিক আছে? অনেক রকম অনেক কিছু বলা যায়। যে নাম্বারটা নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করছি, তো অনেক রকম অনেক কিছু বলা যায়। ঠিক আছে? তো তার একটু 1 সেকেন্ড। তো ম্যাজিক্যাল নাম্বারও বলা যায়, মিস্টিরিয়াস নাম্বারও বলা যায়, রহস্যজনক নাম্বার। তো অনেক রকম অনেক কিছু বলা যায়। ঠিক আছে? তো সেই নাম্বারটা নিয়ে আমি আগে তো আপাতত ডিসকাস করি, তারপর দেখা যাবে সে নাম্বারটাকে কি নাম্বার বলবো। ঠিক আছে? তো যে নাম্বারটা নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করছি, সেই নাম্বারটা হচ্ছে এরকম একটা নাম্বার। ঠিক আছে? নাম্বারটা সিম্বল হচ্ছে এরকম। ঠিক আছে? সংখ্যাটার চিহ্ন হচ্ছে এরকম। তো এটাকে বলা হয় পিআই। ঠিক আছে? পিআই মানে পি, পি না, এটাকে অ্যাকচুয়ালি উচ্চারণ করা হয় পাই। ওকে? উচ্চারণ করা হয় পাই। অর্থাৎ এই সংখ্যাটা কি? সংখ্যাটার নাম হচ্ছে পাই, পিআই। ওকে? পিআই, পাই, পি না, পাই। ওকে? সংখ্যাটাকে বলা হচ্ছে পাই। তো এই পাই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। যত রকম আলোচনা করা যায় যে পাই কি, পাই এর বৈশিষ্ট্য কি, বা পাই এর মান কি, ভ্যালু কত। ঠিক আছে? এই নাম্বারটা খুবই, মানে কি বলবো, খুবই ইম্পর্টেন্ট নাম্বারও বলতে পারি। মানে এমন একটা ইম্পর্টেন্ট নাম্বার কিনা জানি না, তবে পাই হচ্ছে এমন একটা নাম্বার, ম্যাথমেটিক্সের প্রত্যেক জায়গায়, হরেক জায়গায়, প্রত্যেক জায়গায় এই নাম্বারে অ্যাপ্লিকেশন রয়েছে। ঠিক আছে? প্রত্যেক জায়গায় এই নাম্বারটা ব্যবহার করা হয়, পাই। মানে বলতে পারো যে এটা হচ্ছে একটা মোস্ট লাভার একটা নাম্বার। ঠিক আছে? মোস্ট লাভার একটা নাম্বার, সব থেকে ভালোবাসার একটা নাম্বার। ম্যাথমেটিক্সের প্রত্যেক জায়গায়, ম্যাথমেটিক্স কেন, ফিজিক্সেরও প্রত্যেক জায়গায় ব্যবহার করা হয়, কেমিস্ট্রিরও কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয়। ওকে? ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো যে পাই, এই যে নাম্বার, ঠিক আছে, এই সংখ্যাটা কি। ম্যাথমেটিক্স এরকম বহুত নাম্বার আছে, আজকে আমি পাই নিয়ে আলোচনা করছি। এরপর এরকম একটা নাম্বার আছে, সেটা হচ্ছে ই। ই, ইয়েস, ই হচ্ছে একটা নাম্বার। তো এটা নিয়ে আমি আলোচনা করবো পরে। ম্যাথমেটিক্স এরকম গাজব, মানে আজব কিছু নাম্বার আছে। তো আজকে আমি পাই নিয়ে আলোচনা করছি। পরে অন্য একটা ভিডিওতে, অনেক সেটা দেরি হবে, আসলে না দেরি মানে কি, অনেক পরে আমি ই নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানলে খুশি হবে, ম্যাথমেটিক্স মানে ই, ই মানে ম্যাথমেটিক্স। ঠিক আছে? তো সেটা পরে জানাবো। তো যাই হোক, তো প্রথমে আমরা জানবো যে পাই, পাই কি। ওকে? পাই জানতে গেলে, পাই কি, ঠিক আছে, এরা জানতে গেলে সার্কেলের সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। সার্কেল, ওকে? তো আমি একটা সার্কেল আঁকি, যদিও পুরো পারফেক্ট সার্কেল হবে না, কারণ আমি হাত দিয়ে আঁকছি। ঠিক আছে? কম্পাস দিয়ে আঁকলে পুরো পারফেক্ট সার্কেল হবে। যাই হোক, তো চেষ্টা করা যাক। আহ, একদম বিচ্ছিরি হয়ে গেল। আচ্ছা দাঁড়া, ওয়েট। পারফেক্ট সার্কেল তো হতেই হবে, একটা পারফেক্ট সার্কেল।
যাই হোক, ঠিক আছে, তো অনেকটা সার্কেলের মতনই লাগছে। তো এটাকে একটা সার্কেল, একটা বৃত্ত হিসেবে মনে করছি, ঠিক আছে। আচ্ছা বাদ দাও, এইভাবে একটা সার্কেল না এঁকে আমি সার্কেল আকার, বৃত্ত আকার একটা টেকনিক বলে দিচ্ছি। আমি একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, বোর্ডের ওপর আমি একটা পয়েন্ট নিলাম। এটা তোমরা আমার সাথে সাথে করো, ঠিক আছে, আমার সাথে সাথে এটা করতে থাকো। তো একটা পয়েন্ট নাও, যে কোনো জায়গায়, খাতার যে কোনো জায়গায় পয়েন্ট নাও। তাই বলে এরকম না যে খাতার একদম কোনায় নিলাম, তা না, এই মাঝখানে বডি যে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট নাও, ঠিক আছে। আর আরেকটা জায়গায় পয়েন্ট নাও, আরেকটা যে কোনো জায়গায় একটা পয়েন্ট নাও, ঠিক আছে। তো এমন ভাবে নেবে যেন এই যে ডিস্টেন্সটা যেন একটু ছোটর মধ্যে থাকে, ঠিক আছে। এরকম না যে আমি এইখানে একটা পয়েন্ট নিলাম আর একটা পয়েন্ট আমি এখানে নিলাম, নিতেই পারি পয়েন্ট, কিন্তু নিলে অসুবিধা হবে। কেন অসুবিধা হবে, চলে আসো। তো আমি এখানে একটা পয়েন্ট নিলাম আর আমি এখানে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। তো আমি দুটো পয়েন্ট আমি অ্যাড করলাম, দুটো পয়েন্ট আমি অ্যাড করব, ঠিক আছে। তো দুটো পয়েন্ট আমি অ্যাড করলাম, ওকে, দুটো পয়েন্ট আমি অ্যাড করলাম। তো কি পেলাম, একটা জাস্ট একটা রেখা পেলাম, একটা লাইন পেলাম, ঠিক আছে। তো লাইনটাকে ধরে যদি আমি ঘোরাই, ঠিক আছে, লাইনটাকে ধরে আমি এরকম ভাবে ঘোরাচ্ছি, লাইনটাকে ধরে যদি আমি এরকম ভাবে ঘোরাতে থাকি, লাইনটাকে ধরে যদি আমি এভাবে ঘোরাতে থাকি, তো একটা সার্কেল পেয়ে যাবো। এই জায়গাটায় সারফেসটা একটু ঠিক করতে হবে, ঠিক আছে। এটা একটা সার্কেল আকার, একটা সহজতম, একটা সহজতম না, সার্কেল এমনি তোমরা কম্পাস দিয়েও আঁকতে পারো, আর যদি কম্পাস না থাকে তো তোমরা এভাবে আঁকতে পারো, যে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, আর একটা জায়গায় পয়েন্ট নিলাম। তো দুটো পয়েন্ট আমি অ্যাড করব, তো এটা লাইন পাবো, এই লাইনটাকে ধরে আমি ঘোরাবো চারিদিকে, তো আমি একটা সার্কেল, একটা বৃত্ত পাবো, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আমি এখানে একটা পয়েন্ট নিলাম, আর যদি আমি এখানে একটা পয়েন্ট নিই তাহলে কি সার্কেল হবে, হবে সার্কেল। লাইনটা এত বড় হয়ে যাবে, তো সার্কেলটা পুরো বোর্ড জুড়ে এই দিক দিয়ে দেয়ালের এখান দিয়ে চলে যাবে সার্কেলটা, ঠিক আছে। তো যাতে বোর্ডের মধ্যে থাকে, তো সেই হিসাবে একটা ছোট একটা দূরত্বে পয়েন্ট নিলাম, ওকে। তো এটা হচ্ছে একটা সার্কেল। তো আমি ট্রাইগোনোমেট্রির উপর, ত্রিকোণমিতির উপর যে ভিডিওগুলো ছেড়েছি, তো ওখানে বলেছি যে একটা সার্কেল তার নিজের সেন্টারে, ওকে, তার নিজের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে, 360 ডিগ্রি, তাই তো, 360 ডিগ্রি কোণ তৈরি করে, 360 ডিগ্রি কোণ তৈরি করে, ওকে। তো এই যে বৃত্ত, ঠিক আছে, এটাকে আমি বৃত্ত বলছি, আদৌ এটা বৃত্ত নয়, কেননা এখানে প্রত্যেক জায়গায় এই বৃত্তের ব্যাসার্ধটা সমান হবে না, ঠিক আছে। কারণ এই লাইনটার যে লেন্থ, এই লাইনটার যে দৈর্ঘ্য আর এই লাইনটার যে দৈর্ঘ্য, সেটা কি আদৌ কি সেম, সেম না, কারণ আমি হাতে যেহেতু এঁকেছি, তো সেখানে একটা পারফেক্ট সার্কেল নয়, ঠিক আছে, এটা পারফেক্ট সার্কেল নয়। তো একটা বৃত্ত মানে, একটা বৃত্ত মানে আমরা কি জানি, ধরো আমি একটা ছোট করে একটা উদাহরণ দিই, এরকম একটা জিনিস আঁকলাম, ঠিক আছে। তো এটা কি, আমি কিন্তু চট করে বৃত্ত বলতে পারবো না। তো কোন একটা গোলাকার শেপ, ঠিক আছে, কোন একটা গোলাকার ক্ষেত্র, ওটা আদৌ বৃত্ত কিনা বা ওটা আদৌ সার্কেল কিনা, তো সেটা বোঝার একটা উপায় আছে। উপায়টা কি, উপায়টা হচ্ছে ওই গোলাকার শেপের একটা জায়গায় একদম মাঝখানে একটা পয়েন্ট নাও, একদম মাঝখানে, ঠিক আছে, নিয়ে এরকম একটা লাইন টানো। তো যদি দেখো যে এই লাইনটার লেন্থ বা এই লাইনটার দৈর্ঘ্য সব জায়গায় সেম, এদিকেও সেম, এদিকেও সেম, এদিকেও সেম, যদি সব জায়গায় সেম থাকে তাহলে দ্যাট ইজ সার্কেল, তাহলে সেটা একটা সার্কেল, একটা বৃত্ত হবে। অর্থাৎ একটা বৃত্তের ব্যাসার্ধ যদি সব জায়গায় সমান থাকে, তো সেটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে, একটা সার্কেল। মানে কি হয়, একটা বৃত্তের বা একটা সার্কেলের ব্যাসার্ধ সব জায়গায় সেম থাকে, ঠিক আছে। এরকম না যে এই জায়গায় বেশি ওই জায়গায় কম, ওরকম না, ব্যাসার্ধ ভাই সব জায়গায় সেম,
ঠিক আছে, ব্যাসার্ধ সব জায়গায় সেম, শুধু ব্যাসার্ধ সব জায়গায় সেম। ওকে, আচ্ছা, তো ব্যাসার্ধ, ওকে, তো এই যে কথাটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ, এই কথাটা শুনে কি বোঝা যাচ্ছে? ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধ, তাই তো? ইয়েস অর নো? ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধ, ব্যাসের অর্ধেক, ঠিক, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে একটা জিনিস চলে আসছে কি, সেটা হচ্ছে একটা ব্যাস। তো আমি সার্কেল নিয়ে একটা বৃত্ত নিয়ে এত কিছু বলছি কেন? কারণ ভাই তোমাকে যদি পাই জানতে হয় যে পাই জিনিসটা কি, তো একটা সার্কেল নিয়ে পুরো কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে, একটা বৃত্ত নিয়ে পুরো কনসেপ্ট থাকতে হবে, তাহলে তুমি জানতে পারবা পাই কি। তো এই জন্য আমি আগে পুরো সার্কেল নিয়ে বলছি, তারপর আমি যাব, তারপর আমি করতে করতে বেরিয়ে যাবো যে পাই মানে কি, ঠিক আছে, সার্কেল নিয়ে জানতে জানতেই পেয়ে যাবা যে পাই কি, ঠিক আছে। তো একটা জিনিস জানলাম যে একটা বৃত্তের একটা, মানে কি বলবো, একটা বৃত্তের আহ একটা জিনিস জানলাম যে বৃত্তের যে কি বলবো ওটাকে, বৃত্তের ইনস্ট্রুমেন্ট বা বলতে পারি, বা বৃত্তের ইনগ্রেডিয়েন্ট, ঠিক আছে, ইনগ্রেডিয়েন্ট, ইনগ্রেডিয়েন্ট কি? কোনো কিছু যখন তোমরা রান্না করো, তো রান্না করার সময় ধরো, মানে কি বলবি, ধরো তোমরা মাংসের ধরো ঝোল, ঠিক আছে, মাংসের ঝোল বা মাছের ঝোল করার সময় যেগুলো আমরা দিই আর কি, হলুদ, কাঁচা লঙ্কা বা এগুলো দিই, তো সেগুলোকে বলা হয় ইনগ্রেডিয়েন্ট, মানে উপকরণ, ঠিক আছে। তো সে একটা বৃত্তের আর কি ইনগ্রেডিয়েন্ট, মানে এগুলো ছাড়া বৃত্ত হবে না, ঠিক আছে, একটা উপকরণ বলতে পারি আমরা। তো একটা উপকরণ পেলাম ব্যাসার্ধ, ওকে, আর একটা উপকরণ পেলাম কি, ব্যাস। ব্যাসের অর্ধ হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তো এবার তাহলে ব্যাসের অর্ধ হচ্ছে ব্যাসার্ধ, ওকে। তো তার মানে আমরা তো এটুকু তো ক্লিয়ার যে একটা বৃত্তের বা একটা সার্কেলের সব জায়গায় তার ব্যাসার্ধ সমান, সব জায়গায় ব্যাসার্ধ সমান, মানে এই জায়গায় ব্যাসার্ধ যা হবে এই জায়গাও তাই, এই জায়গাও তাই, এই জায়গাও তাই। তার মানে এখান থেকে এটুকু ক্লিয়ার, সব জায়গায় যদি ব্যাসার্ধ সমান থাকে তাহলে সব জায়গায় ব্যাস আছে। কিন্তু ভাই তোমাকে যদি বলি যে সব জায়গায় কিন্তু ব্যাস থাকে না, ব্যাস একটা আলাদা কনসেপ্ট আছে। ব্যাস কি? যদি আমি বলি ব্যাস, এই যে ব্যাস এই জিনিসটা কি, ব্যাস হচ্ছে একটা বৃত্তের বৃহত্তম জ্যা, একটা বৃত্তের বৃহত্তম জ্যা, ব্যাস, ঠিক আছে। ব্যাস জিনিসটা কি? একটা বৃত্তের বৃহত্তম জ্যা, ওকে। জ্যা আবার কি জিনিসটা কি, জ্যা জিনিসটা কি, আরেকটা আমরা ইনগ্রেডিয়েন্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে জ্যা। তো জ্যা জিনিসটা কি? খুব ইজি আর খুব সিম্পল, কিচ্ছু না। জ্যা জিনিসটা হচ্ছে, আমি এগুলো মুছে দিয়ে বোঝাচ্ছি, জ্যা জিনিসটা হচ্ছে একটা বৃত্তের এখান থেকে একটা লাইন টানলাম, ঠিক আছে, এখান থেকে একটা লাইন টানলাম, তো এখান থেকে একটা লাইন টানলাম, এখান থেকে একটা লাইন টানলাম, টানতে 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 টানতে, তো এগুলো হচ্ছে একটা জ্যা, এগুলো হচ্ছে একটা জ্যা। মানে পুরো একটা বৃত্তের, পুরো একটা বৃত্তের যে কোনো দুটো পয়েন্ট, ঠিক আছে, কোন একটা বৃত্তের ওপরে, ভালো করে শুনবে, কোন একটা বৃত্তের ওপরে যে কোনো দুটো পয়েন্ট, ঠিক আছে, এই পাশে একটা পয়েন্ট নিলে এই পাশে একটা পয়েন্ট, ঠিক আছে, তাহলে এই না যে আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এরকম না। তো কোন একটা বৃত্তের বিপরীত দিকে, ঠিক আছে, বিপরীত দিকে দুটো পয়েন্ট নিলে, অর্থাৎ এরকম একটা বৃত্ত আছে, এরকম একটা সার্কেল আছে, তবে যদি এইখানে একটা পয়েন্ট নিই, তার বিপরীত দিক হবে এইখানে একটা পয়েন্ট। তো একটা সার্কেল বা একটা বৃত্তে যে কোনো বিপরীত দিকে, হুম, দুটো পয়েন্ট নিয়ে, সে পয়েন্ট দুটোকে যদি আমি অ্যাড করি, সেটা হচ্ছে জ্যা, সেটা হচ্ছে জ্যা, ওকে। তো এরকম করতে করতে বৃত্তের যেখানে সেন্টার পয়েন্ট, অর্থাৎ বৃত্তের যেখানে কেন্দ্র আছে, বৃত্তের যেখানে কেন্দ্র আছে, তো সেই কেন্দ্র জুড়ে যে রেখাটা যাচ্ছে সেটা কিন্তু কি, জ্যা, অবশ্যই জ্যা, এবং সেটা হচ্ছে ওই বৃত্তের সব থেকে বড় জ্যা, বৃহত্তম জ্যা, ঠিক আছে। অর্থাৎ একটা বৃত্তের
সব থেকে বড় যে জ্যাটা আছে ওটা সব সময় বৃত্তের সেন্টার পয়েন্ট, কেন্দ্র দিয়ে যায়, একদম সেন্টার পয়েন্ট দিয়ে যায়। বৃত্তের সব থেকে বড় জ্যা ওটা একদম সেন্টার পয়েন্ট দিয়ে যায়, এবং সেই বড় জ্যাটাকেই বলা হচ্ছে ব্যাস। ওকে, সেই বড় জ্যাটাকেই বলা হচ্ছে ব্যাস। ওকে, समझ गए? আশা করি ক্লিয়ার। একটা বৃত্তের ওপরে বিপরীত দিকে যে কোনো দুটো পয়েন্ট নিলে সেই দুটো পয়েন্ট অ্যাড করলে তো আমরা জ্যা পাই, এবং তাহলে বৃত্তের সব জায়গায় তো এরকম এরকম করতে করতে অনেক রকম জ্যা আছে, তার মধ্যে যেই জ্যাটি বৃত্তে সেন্টার দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যায়, সেটা হচ্ছে হিউজ, সে বৃত্তের সব থেকে বড় জ্যা, সেটাকে আমরা বলছি ব্যাস। ওকে, তাহলে তো এখান থেকে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আশা করি হতেই পারে যে তাহলে যখন আমরা জ্যা বলছি আর আমরা জানি যে বৃত্তের সব জায়গায় ব্যাসার্ধ তার লেংথ সমান, তাহলে যখন এটা হয় তাহলে এইটা তো একটা জ্যা। আমি বলবো ইয়েস, এটা একটা জ্যা। তাহলে এটা যদি একটা জ্যা হয় তাহলে এর অর্ধেকও তো একটা ব্যাসার্ধ হওয়া উচিত। আমি বলবো না, হওয়া উচিত না। কেন? ব্যাসার্ধ বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে আমি ব্যাসটাকে নেব, কারণ ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা যেটা সেন্টার দিয়ে যায়, আর সেন্টার দিয়ে যায় বলেই এই দিকটা দু জায়গাটাকে সমান ভাগে মানে ইকুয়ালি ভাগ করা যায়, ইকুয়ালি ডিভাইড করা যায়। ঠিক আছে, বলতে চাচ্ছি যে এটা তো বৃত্তের বৃহত্তম জ্যা, মানে এটা তো ব্যাস বৃত্তের, তো ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, সেন্টার দিয়ে যায়। তো সেন্টার অনুযায়ী আমি যদি সেই ব্যাসটাকে দুভাগ করি, সেন্টার দিয়ে যদি আমি ব্যাসটাকে যদি আমি দুভাগ করি তাহলে আমি কি পাবো? ব্যাসার্ধ পাবো। কিন্তু যদি আমি জ্যাটাকে যদি আমি দুভাগ করি তাহলে কিন্তু ব্যাসার্ধের সাথে এই অর্ধেক জ্যার লেংথ কিন্তু সমান হবে না। দেখা যাচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এইটা, ব্যাসার্ধ হচ্ছে এইটা, সে অনুযায়ী এইটা 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 বা এটা এটা এইটা সবকিছু ব্যাসার্ধ হবে। অর্থাৎ জ্যায়ের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ না, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। কারণ দেখো জ্যা, ধরো ব্যাসার্ধটা এরকম, ধরো ব্যাসার্ধ এরকম আছে একটা লেংথ, ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলে তাহলে বোঝা যাবে। একটা বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, একটা বৃত্তের রেডিয়াস, একটা বৃত্তের ব্যাসার্ধ মনে করো 5 সেমি, একটা বৃত্তের ব্যাসার্ধ মনে করো 5 সেমি, তাহলে তার ব্যাস কত হবে? ব্যাস হবে দ্বিগুণ 10 সেমি, তাই না? ঠিক কিনা? ব্যাস হচ্ছে 10 সেমি, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক, তাহলে 5 সেমি। ঠিক আছে, তাহলে এই বৃত্তের সব জায়গায় যে ব্যাসার্ধ সেটা সব সময় 5 সেমি থাকবে, কিন্তু জ্যা কিন্তু সব সময় 5 সেমি থাকবে না। কোথাও ধরো দেখবে 2 সেমি আছে, কোথাও 2.00001 সেমি, এ করতে করতে কোথাও 3.23 এরকম সেমি আছে, এরকম আছে জ্যা। না দেখো ভাই, জ্যা তো আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, এই যে একটা বৃত্ত, এই দিকটা জ্যা একদম ছোট, তারপর একটু বড় একটু বড় একটু বড় একটু বড় হবে। এই কারণে বুঝতে পেরেছো যে ব্যাসার্ধ মানে কিন্তু জ্যা কিন্তু না। ঠিক আছে, ব্যাসার্ধ মানে কিন্তু জ্যা নয়। ওকে, তো একটা বৃত্তের আমরা এখান থেকে ক রকম ইনগ্রেডিয়েন্ট পেলাম? 3 রকম আমরা ইনগ্রেডিয়েন্ট পেলাম, ব্যাসার্ধ, ব্যাস আর জ্যা। আশা করি 3টে ইনগ্রেডিয়েন্ট পুরোপুরি ক্লিয়ার একদম। আরেকটা ইনগ্রেডিয়েন্ট লাগবে যদি পাই বুঝতে হয়, তো সেটা হচ্ছে পরিধি, সেটা হচ্ছে পরিধি। এটা তেমন একটা কোন ইনগ্রেডিয়েন্ট না, এটাকে ইনগ্রেডিয়েন্ট না বললেই চলে। ঠিক আছে, এটাকে বৃত্তের একটা উপকরণ না বললেই চলে এটাকে। ঠিক আছে, পরিধি তেমন কিচ্ছু না, একটা বৃত্ত। ঠিক আছে, এই যে পুরো বৃত্ত, এই বৃত্তের
মানে ক্ষেত্রফল বলাটাও ভুল হবে, ক্ষেত্রফল না, এই বৃত্তের পরিধি, মানে এই বৃত্তের এই উপরে, মানে বলতে গেলে একটা বৃত্তের দৈর্ঘ্য, ঠিক আছে, একটা লাইন, এরকম একটা লাইন, এর তো একটা দৈর্ঘ্য আছে, লেন্থ আছে, তো সেরকম ভাবে একটা বৃত্তের লেন্থ সেটা হচ্ছে পরিধি, একটা বৃত্তের দৈর্ঘ্য। তো মূলত প্রশ্ন আসবে এটা তাহলে কিরকম ব্যাপার, দৈর্ঘ্য তো সবসময় একটা রেখার দৈর্ঘ্য হয়, এটা রেখার দৈর্ঘ্য হয়, তো যেটা আমরা জানি একদম কমন সেন্স, তাই তো, আমার ডেপ গভীরে ঢুকছে না, আমরা কমন সেন্স কি জানি যে একটা রেখার দৈর্ঘ্য হয়। তো বৃত্তের দৈর্ঘ্য এটা আবার কি হয়, বৃত্ত তো একটা গোলাকার শেপ, তার দৈর্ঘ্য কি করে হয়, ঠিক আছে, তার দৈর্ঘ্য কি করে হয়, তাই তো, এটা মনের মধ্যে প্রশ্ন। তো ম্যাথমেটিক্সে কোনো কিছু ইম্পসিবল না, সবই সম্ভব, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে কি করে আমি বলছি যে একটা বৃত্তের লেন্থ কি করে বলছি। এই যে রেখা, এটা হচ্ছে একটা রেখা, এটা রেখা, এটা রেখা, এইটা, 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 এই রেখা, এই রেখা, মনে করো এরকম অনেকগুলো রেখা ঘুরছে, ঠিক আছে, একটার পর একটা রেখা, একটার পর একটা রেখা, একটার পর একটা রেখা, একটার পর একটা রেখা ঘুরছে এরকম ভাবে, ঠিক আছে। তো এই রেখা, এই রেখা, এই রেখা, এই রেখা, এই রেখা, এরকম ভাবে অনেকগুলো রেখা যদি এরকম ভাবে ঘুরতে ঘুরতে একটা যদি গোলাকার শেপ বানিয়ে দেয়, ঠিক আছে, একটা যদি গোলাকার শেপ বানিয়ে দেয়, হলো, মনে করো যে এরকম অনেকগুলো রেখা, 40-50টা এরকম রেখা একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ঘুরতে ঘুরতে একটা গোলাকার শেপ বানিয়ে দিল, ওকে, একটা গোলাকার শেপ বানিয়ে দিল। আচ্ছা, তাহলে এই যে রেখাগুলো যে ঘুরছে, মানে এই যে রেখা, এগুলো একটা দৈর্ঘ্য আছে, এগুলো একটা লেন্থ আছে, ওই রেখাগুলো ঘুরতে ঘুরতে মনে করো একটা গোলাকার শেপ বানিয়ে দিল, এবং দেখা গেল গোলাকার শেপটা হচ্ছে একটা সার্কেল, একটা বৃত্ত। তাহলে এই যে রেখাগুলো যে ঘুরতে ঘুরতে একটা বৃত্ত বানিয়ে দিল, মানে সব রেখার তো দৈর্ঘ্য আছে, রেখার তো লেন্থ আছে, তাহলে রেখাগুলো ঘুরতে ঘুরতে যখন সার্কেল বানিয়ে দিল, তো সার্কেলেরও একটা লেন্থ থাকবে, তাই না, সার্কেলের মধ্যেই তো রেখাগুলো আছে, যদি সার্কেলটাকে ক্লোজ করি, সার্কেলটা যদি আমরা ভেঙে দিই, তো দেখবো রেখাগুলো জুড়ে জুড়ে একটা সার্কেল তৈরি হয়েছে। রেখার যখন লেন্থ আছে, রেখাগুলো জুড়ে জুড়ে যখন সার্কেল তৈরি করেছে, সার্কেলেরও লেন্থ থাকবে। এই হচ্ছে একটা নর্মাল একদম কমন একটা, মানে কি বলবো, এটা কনসেপ্ট, ঠিক আছে, নর্মাল কনসেপ্ট, খুব স্বাভাবিক কনসেপ্ট। তো এই কারণে পরিধি মানে হচ্ছে কি একটা বৃত্তের লেন্থ, এটা বৃত্তের দৈর্ঘ্য, ঠিক আছে, বোঝা গেল। এটা মনে করবা যে একটা বৃত্তের ভেতরে অনেকগুলো এরকম রেখা জুড়ে 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 কি তৈরি হয়েছে, একটা সার্কেল, একটা শেপ, একটা সার্কেল তৈরি হয়েছে। রেখার তো লেন্থ আছে, রেখাগুলো জুড়ে জুড়ে যখন সার্কেল তৈরি হয়েছে, দ্যাট মিনস উসকা ভি, সার্কেলেরও একটা লেন্থ আছে। তো এটাকেই বলা হচ্ছে পরিধি, ঠিক আছে, মানে বৃত্তের দৈর্ঘ্য, ওকে। তো এইবার আসছে সব থেকে মজাদার ইন্টারেস্টিং ব্যাপার, যে পাই জিনিসটা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, পাই, ঠিক আছে। তো আমরা ব্যাস কি সেটা তো আমরা জানি, ব্যাস হচ্ছে 2r, এতো ব্যাসার্ধের দ্বিগুণ, মানে তো আমরা ব্যাস পাবো, ওকে, 2r। আচ্ছা, পরিধি মানে কি তাহলে, পরিধি মানে 2r ইন্টু একটা কিছু একটা নাম্বার, ঠিক আছে, অর্থাৎ ব্যাসের সাথে একটা নাম্বার গুণ হবে, ঠিক আছে, ব্যাসের সাথে একটা যে কোনো একটা অজানা একটা কিছু একটা নাম্বার গুণ হবে। মানে আমি চলে যাচ্ছি একদম প্রথম অবস্থায় যখন পাই আবিষ্কার করা হচ্ছে, তো মনে করো যে ভিডিও থেকে আমি পাই আবিষ্কার করতে চলেছি, এরকম একটা ফিল না, এরকম অনুভব না। তো মনে করলাম যে ব্যাসের সাথে এরকম একটা কিছু নাম্বার গুণ হবে, তো সে নাম্বারটা কি, সে নাম্বারটা কি, যখন এই পাই যখন আবিষ্কার করা হচ্ছিল, তখন অনেক এক্সপেরিমেন্ট বলা চলবে না, রিসার্চ, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে রিসার্চটা বলা চলবে, ঠিক আছে। এক্সপেরিমেন্ট হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোর ক্ষেত্রে এক্সপেরিমেন্ট কথাটা ঠিক আছে, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে রিসার্চ, ঠিক আছে। তো যখন রিসার্চ করা হচ্ছে, অনেক রিসার্চ করার পর দেখা গেছে যে পরিধি, পরিধি যে জিনিসটা হবে, ধরো পরিধি যদি 3x হয় আর ব্যাস হচ্ছে x, ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই যে পরিধি, ঠিক আছে,
পরিধি আর ব্যাসের যদি আমরা অনুপাত করি, ঠিক আছে, বৃত্তের পরিধি আর ব্যাসের যদি আমরা অনুপাত করি, বৃত্তের পরিধি আর ব্যাসের যদি আমরা অনুপাত করি, পরিধি আর ব্যাস এই বৃত্তের এই দুটো ইনগ্রেডিয়েন্ট পরিধি আর ব্যাসের যদি আমরা অনুপাত করি, তাহলে একটা নাম্বার পাবো, যে নাম্বারটা 3-এর থেকে একটু বেশি হবে। এবং এটা সব রকম ক্ষেত্রে, তুমি যে কোনো ব্যাসার্ধ নাও, যে কোনো ব্যাসার্ধ নিয়ে তুমি একটা সার্কেল ড্র করো এবং সেই সার্কেলে তো একটা ব্যাসার্ধ নিয়েছো, ব্যাস পেয়ে যাবা। তো পরিধি আর ওই বৃত্তের লেন্থ, ঠিক আছে, মানে বৃত্তের পরিধি আর ব্যাসে যদি আমরা অনুপাত করি, তাহলে সব ক্ষেত্রেই দেখা যাবে যে একটা নাম্বার পাওয়া যায় যেটা 3-এর থেকে একটু সামান্য বেশি, 3-এর থেকে একটু সামান্য বেশি, মানে 3 পয়েন্ট কিছু একটা হবে, মানে 3-এর থেকে সামান্য একটা বেশি নাম্বার পাচ্ছে প্রতি ক্ষেত্রে। তাই তো ম্যাথমেটিশিয়ানরা একটু অবাক হয়ে গেল যে বৃত্তের পরিধি, যে মনে প্রশ্ন আসবে যে তাহলে পরিধি তো এখন আমি তো বলতে পারছি না যে পরিধি ফর্মুলাটা কি, তো তখন তারা কি করে বার করলো পরিধি? ওই যে বললাম রেখা, রেখা ইউজ করে, তারা অনেক রকম রেখা ইউজ করে একটা সার্কেল ড্র করলো একদম কমপ্লিটলি, হিউজ, মানে হিউজ রিসার্চ, ঠিক আছে। তো তারা এরকম একটা সার্কেল ড্র করলো, তারপর তারা ব্যাসার্ধ নিল, ব্যাসার্ধ বার করলো, সেখান থেকে ব্যাস, তারপর ওই যে কতগুলো রেখা নিয়েছিল তার লেন্থ অ্যাড করে 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 তারা পেয়ে গেল পরিধি, ঠিক আছে। যদি দেখাতে চায় তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, মানে প্রায় 3-4 ঘন্টা পরে হবে। বুঝতে পারছো কতগুলো রেখা, মানে রেখা দিয়ে যদি আমি একটা সার্কেল ড্র করতে চাই তবে আমার অনেকগুলো রেখা দরকার, ঠিক আছে। তো শেষ নেই, 3-4টে রেখা দিয়েও হয়ে যায়। নিখুঁত ভাবে বানাতে গেলে 200-250টা রেখা দরকার, এরকম এই রেখা তার উপর করতে ওটা সার্কেল বোঝাতে পারছে আশা করি। তো ওভাবে তারা ওই রেখার যে লেন্থ ওগুলো তারা অ্যাড করে 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 তারা সেই বৃত্তের পরিধি পেয়ে যায়। ওকে, তো তারা পরিধি পেয়ে গেল এবং তারা তো একটা যখন সেই বৃত্ত, তো তখন তারা মিডিয়াম পয়েন্ট মানে সেন্টার বের করে ব্যাসার্ধ পেয়ে গিয়ে তারপর ব্যাস বার করে, তো পরিধি আর ব্যাসের অনুপাত করে দেখলো যে ও অনুপাতটা করে যে নাম্বারটা আসছে সেটা 3, 3-এর থেকে একটু সামান্য বেশি আসছে। শুধু একটা বৃত্তে নয়, অনেক, পৃথিবীতে যত বৃত্ত আছে, যত সার্কেল আছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে সব ক্ষেত্রেই একটা তো পরিধি, মানে সব ক্ষেত্রে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত করলে যে নাম্বার আসে সেই নাম্বারটা সবসময় 3-এর থেকে একটু সামান্য বেশি আসছে, বা অনেক ক্ষেত্রে দেখা গেল, ঠিক আছে, 3-এর থেকে সামান্য একটু বেশি আসছে। হুম, আবার অনেক ক্ষেত্রে দেখা গেল এই নাম্বারটা আসছে 22/7, ঠিক আছে। তো বিজ্ঞানীরা কি করলো, এই যে নাম্বার গুলো আসছে, মানে এই যে নাম্বারটা আসছে, নাম্বারটা ফিক্স। একটা 5 সেমি বৃত্ত নাও, একটা 3 সেমি বৃত্ত নাও, 2 সেমি বৃত্ত নাও, তুমি 40 সেমি বৃত্ত নাও, ঠিক আছে, অনেক বড় বৃত্ত 40 সেমি, তো যে কোনো টাইপের বৃত্ত নাও, সব ক্ষেত্রে পরিধি আর ব্যাসের অনুপাত করো, দেখা যাচ্ছে 3-এর থেকে একটু সামান্য বেশি নাম্বার আসছে, 3-এর থেকে একটু সামান্য বেশি নাম্বার আছে যদি পয়েন্টে প্রকাশ করি। আর যদি আমরা ভগ্নাংশে রেখে দিই, ম্যাক্সিমাম ক্ষেত্রে নাম্বারটা চলে আসে 22/7। তখন বলা হলো এই নাম্বারটা একটা ম্যাজিক্যাল নাম্বার, এমন একটা নাম্বার যে এই নাম্বারটা সব ক্ষেত্রে চলে আসে, একটা কনস্ট্যান্ট নাম্বার, পরিধি আর ব্যাসের অনুপাত করলে বারবার 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 আচমকা এই নাম্বারটা চলে আসছে 22/7। তার নাম দিল, এটাকে অনেকে মনে করে এটা ভগবানের তুল্য নাম্বার, যে সব জায়গায় একই নাম্বার চলে আসছে। তো তখন এই নাম্বারটার একটা সম্মান দিয়ে, রেসপেক্ট জানিয়ে একটা নাম দেওয়া হলো, যে নাম্বারটা হচ্ছে পাই। এই নাম্বারটা হচ্ছে পাই। ওকে, এই নাম্বারটা হচ্ছে পাই। অর্থাৎ তাহলে এইবার আমি যদি এখন তোমাদের বলি যে তাহলে পাই, পাইয়ের তাহলে ভ্যালু কত, মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। যাই হোক, তো আমি যদি বলি যে এখন পাইয়ের ভ্যালু কত, আমরা এখান থেকে যা যা শিখলাম। আচ্ছা, পরিধি যে ব্যাপারটা আমি যে বলছিলাম না,
আমি যে বলছিলাম তখন যে পরিধি, পরিধি মানে 2r ইনটু একটা নাম্বার, এই নাম্বারটা হচ্ছে পাই। বৃত্তের পরিধি মানে 2πr। তাহলে এবার দেখো 2πr বাই 2r করে তোমরা পাই পাবে, পরিধির ব্যাসের অনুপাত করলে তোমরা পাই পাবে, ঠিক আছে। তখন এই পরিধির ফর্মুলাটা আবিষ্কার করা হলো। তখন যখন জানতো না কেউ যে পাই এরকম একটা নাম্বার রয়েছে, তো তখন পরিধি কি করে বার করতো, যে বললাম রেখাগুলো লেংথ অ্যাড করে করে যোগ করে করে তারা পরিধি বার করতো। এবার যখন তারা আবিষ্কার করলো এরকম একটা নাম্বার আসছে, বারবার একই নাম্বার, তো তারা এটাকে রেসপেক্ট জানি, সম্মান জানি নাম দিল পাই। তো তখন পরিধিরও একটা ফর্মুলা, পরিধির ফর্মুলা বলবো না, তো তখন তারা পরিধিটাকে বার করলো যে বৃত্তের পরিধি মানে 2πr, মানে একটা ফর্মুলা। যাই হোক, ধরে নাও যে একটা ফর্মুলা যে বৃত্তের পরিধি মানে 2πr। ওকে, আচ্ছা। এবার যদি আমি বলি যে ভ্যালু, ভ্যালু মান কত, পাই এর মান কত, এখান থেকেই বোঝা যাচ্ছে ভাই জনাব পাই মানে 22/7, তাই তো। তো সবাই জানে, এটা মোটামুটি সবাই জানে যে পাই মানে 22/7, কিন্তু আরেকটা জিনিস জানে যে পাই মানে 22/7। তো এটাকে যদি আমি পয়েন্টে প্রকাশ করি অনেক চলে আসবে, 3.1415 চলতে থাকবে, চলতে থাকবে, শেষ নেই, ঠিক আছে, কোনো শেষ নেই, চলতেই থাকবে 1415987, যাই হোক চলতেই থাকবে, কোনো শেষ নেই, ঠিক আছে, শেষ নেই, চলতেই থাকবে, ঠিক আছে। 3 পয়েন্ট, এই যে পয়েন্ট শুরু হলো, তারপরে যে নাম্বার শুরু হলো, ও চলতেই থাকবে, একদম অসীমগামী। ওকে, অসীমগামী। তো সবাই তো দুটো ভ্যালু জানে যে পাই মানে 22/7, আর পয়েন্টে নিয়ে গেলে হবে 3.14159 এসা এরকম। কিন্তু কেমন হবে আমি যদি তোমাদেরকে বলি যে পাইয়ের আরেকটা মান আছে, ঠিক আছে, পাইয়ের আরেকটা মান আছে, সেটা হচ্ছে 355/113, 355/113, এটাও কিন্তু পাইয়ের মান। কি করে হবে এটা পাইয়ের মান? ক্যালকুলেটর নাও, 355 ভাগ 113 করে দেখো, পয়েন্টের যে নাম্বারটা আসবে সেটা এটাই 3.1415। ব্যাপারটা হচ্ছে পায়ের তলে দুরকম মান পেলাম, ঠিক আছে, 3 রকম মান, যাই হোক, কিন্তু পাইয়ের বেশিরভাগ জায়গায় যে ভ্যালুটা ইউজ করা হয় সেটা সবসময় 3.141, এই ভ্যালুটাই মোস্ট প্রবাবলি ইউজ করা হয়, ঠিক আছে। আর ভগ্নাংশে বললে দুরকম ভ্যালু হয়, 22/7 আর হচ্ছে 355, এটাকে একটু ফেয়ার করে লিখি 355/113। তো এবার কথা হচ্ছে যে পায়ের তো দুরকম ভগ্নাংশ মান, তো কোনটা কিরকম মান? এই যে 355/113 আমি এটা এখন বললাম, এটা হচ্ছে পাইয়ের শুদ্ধ মান, পায়ের একদম বিশুদ্ধ মান। আমরা সবসময় যে বিশুদ্ধ জল পান করি, ঠিক আছে, বিশুদ্ধ জলই পান করি বলেই তো সব বেঁচে আছে, তো ওই যে বিশুদ্ধ জল পান করি, তো সেরকম পায়ের একদম বিশুদ্ধ, একদম পিওর ভ্যালু 355/113। বাট আমরা পাইয়ের মান বলতে, ভ্যালু বলতে 22/7, এটাকে আমরা এত পরিমাণে ইউজ করে ফেলি, আমাদের মনে হয় যে এটা তো পিওর মান, কিন্তু না ভাই জনাব, এটা হচ্ছে স্থূল মান পাইয়ের, স্থূল মান পাইয়ের, ঠিক আছে, 22/7 খুব স্থূল মান। এটা স্থূল মান মানে এটা কি বোঝায়? স্থূল মানে তো আক্ষরিক অর্থ যদি আমরা ওয়ার্ড অনুযায়ী বলি স্থূল মান, ঠিক আছে, স্থূল মানে মোটা বোঝায়, ঠিক আছে। তো আহ হচ্ছে যে এই মানটা খুব মোটা, এই ভ্যালুটা খুব মোটা, কিন্তু 22/7 কেন স্থূল মান বলা হচ্ছে তো এটা আমার জানা নেই, তবে জানার চেষ্টা করব যদিও। আর 355/113 এটাকে বলা হচ্ছে শুদ্ধ মান, ঠিক আছে,
এটাকে বলা হচ্ছে শুদ্ধ মান। কিন্তু কেন, রিজন, এর পেছনে রিজন কি, লজিক কি, ঠিক আছে, এটা আমার এখনো পর্যন্ত জানা নেই। তো আমি জানলে পরে ট্রাইগোনোমেট্রি ভিডিওতেই বলবো, কারণ এই যে পুরো টপিকটা এটা আমি এখনই জানিয়ে দিলাম, কারণ এরপর যখন আমি ট্রাইগোনোমেট্রি উপর যখন কোনো ভিডিও ছাড়বো সেখানেই এই পায়ের এই ব্যাপারগুলো আছে। তো এই কারণেই আমি পায়ের ভিডিওটা আমি আগে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটা হবে ভ্যালু অফ পাই, ঠিক আছে, টাইটেল হবে ভ্যালু অফ পাই, ওকে, ভ্যালু অফ পাই বা হোয়াট ইজ পাই, এরকম একটা ব্যাপার, ওকে। তো আজকে ভিডিওতে পাই নিয়ে আলোচনা করলাম। পাই নিয়ে মূলত আলোচনা করা মানে আর কি পাইয়ের ভ্যালুটা জানা, তাছাড়া কিছু না। আর পাই কি, একদম ইজি ব্যাপার, যে কোনো বৃত্তের যে কোনো সার্কেলের পরিধি আর ব্যাসের যদি আমরা অনুপাত করি, রেশিও করি, তাহলে আমরা যে মানটা পাই সেটা সবসময় 3-এর থেকে সামান্য বেশি হয়। আর যদি এটাকে ভগ্নাংশে প্রকাশ করি সবসময় 22/7 চলে আসে, বা খুব রেয়ার কেসে 355 বা 113 চলে আসে। এবং এই দুটোকে যদি আমরা পয়েন্টে নিয়ে আসি তাহলে 3.1415 এরকম দুক্ষেত্রে একই মানে নাম্বার, মানে একই দশমিক সংখ্যা চলে আসে, ঠিক আছে। তো এটাই হচ্ছে পাই। তো এই পাই নিয়ে আমি আজকে ভিডিওতে পুরো আলোচনা করে দিলাম, ওকে। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবার সদস্যের পাশে থেকো। আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।